মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কস এঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি। এখন মার্ক্সীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি। যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন, নিয়মিত আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজ কথা বলবো দ্বন্দ্বের প্রকারভেদ নিয়ে। আমরা জানি পৃথিবীতে অসংখ্য ও বহুবিধ দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের বৈশিষ্ট্য বা সারমর্মের উপর ভিত্তি করে দ্বন্দ্বসমূহকে কয়েক ভাগে ভাগ করা যায়। এক, মৌলিক বা বুনিয়াদী দ্বন্দ্ব। যেমন পুঁজিবাদের বুনিয়াদী বিরোধ হল উৎপাদনের সামাজিক চরিত্র আর ব্যক্তিগত ভোগ দখলের মধ্যে বিরোধ। এই বিরোধ প্রকাশ পায় শ্রেণীদ্বন্দ্বের মধ্যে। একটা সমাজে বিভিন্ন দ্বন্দ্ব থাকে, যেমন শ্রেণীদ্বন্দ্ব, জাতিদ্বন্দ্ব, ভাষাদ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব, নারী পুরুষ দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বা বিরোধগুলির মধ্যে শ্রেণীদ্বন্দ্বই সবচেয়ে মৌলিক। এজন্য শ্রেণীদ্বন্দ্বকে বুনিয়াদী দ্বন্দ্ব বলা হয়। দুই, প্রধান ও গৌণ দ্বন্দ্ব। সাধারণভাবে শ্রেণীদ্বন্দ্ব একই সাথে মৌলিক ও প্রধান দ্বন্দ্ব। শ্রেণীদ্বন্দ্বের মৌলিকত্ব কখনো পরিবর্তিত হয় না। দ্বন্দ্ব প্রসঙ্গে প্রবন্ধে মাও সেতুং প্রধান ও গৌণ দ্বন্দ্ব সম্পর্কে বলেছেন, একটা দেশের বিরুদ্ধে যখন সাম্রাজ্যবাদ আক্রমণ শুরু করে, কিছু সংখ্যক বিশ্বাসঘাতক ছাড়া ওই দেশের বিভিন্ন শ্রেণী সাময়িকভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা জাতীয় যুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে। এ সময়ে সাম্রাজ্যবাদ ও ওই দেশের মধ্যকার দ্বন্দ্ব প্রধান দ্বন্দ্বে পরিণত হয়, আর দেশের ভেতরে বিভিন্ন শ্রেণীর দ্বন্দ্বসমূহ ও ব্যাপক জনসাধারণের মধ্যকার যে দ্বন্দ্বটি প্রধান দ্বন্দ্ব ছিল, সাময়িকভাবে অপ্রধান ও অধীনস্থ স্থানে অবনত হয়। গৌণ দ্বন্দ্বসমূহের মধ্যে একটি বা একাধিক দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দ্বন্দ্বের সমাধানের দিকে বিশেষ গুরুত্ব আরোপ করতে হয়। যেমন কোনো সমাজে বিদ্যমান জাতিগত দ্বন্দ্ব, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, নারী পুরুষ দ্বন্দ্ব, পরিবেশ দ্বন্দ্ব, পাহাড়ি সমতল দ্বন্দ্ব ইত্যাদি গৌণ দ্বন্দ্বসমূহের মধ্যে ধর্মগত সাম্প্রদায়িক দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তখন সাম্প্রদায়িক দ্বন্দ্ব নিরসন করার পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়ে। তিন, অভ্যন্তরীণ ও বাহ্যিক দ্বন্দ্ব। অভ্যন্তরীণ বিরোধগুলি উদ্ভূত হয় একই বস্তুর বিপরীত দিকগুলির মধ্যে, আর বাহ্যিক বিরোধগুলি দেখা দেয় একটি নির্দিষ্ট বস্তু ও অন্যান্য বস্তুর মধ্যে। চার, বৈরীমূলক ও অবৈরীমূলক দ্বন্দ্ব। বৈরী দ্বন্দ্ব বলতে বোঝায় শত্রুতামূলক দ্বন্দ্ব, আর অবৈরী দ্বন্দ্ব হচ্ছে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মৌলিক স্বার্থ এক থাকা সত্ত্বেও সাধারণ কিছু ক্ষেত্রে বিরোধ বা দ্বন্দ্ব। সমাজ জীবনে বিরোধগুলি বৈরীমূলক ও অবৈরীমূলক হতে পারে। বিপরীত স্বার্থসম্পন্ন বিভিন্ন শ্রেণীতে সমাজের বিভাজনের দরুনই বিরোধগুলি বৈরীমূলক বা শত্রুতামূলক হয়। এই বিভাজন উদ্ভূত হয় উৎপাদনের উপায়ের ওপর, ব্যক্তিগত সম্পত্তি মালিকানা থেকে। বৈরীমূলক বিরোধগুলি যে সমাজ ব্যবস্থায় উদ্ভূত হয়, সেই সমাজ ব্যবস্থার মধ্যে সেগুলি নিরসন করা যায় না। সেগুলি নিরসন করা যেতে পারে একমাত্র শ্রেণী সংগ্রাম ও সমাজ বিপ্লবের মধ্য দিয়ে, যা পুরনো সমাজ ব্যবস্থাকে বিলুপ্ত করে এক নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এরূপ বিরোধ আমরা দাসমালিক সমাজে, সামন্ততান্ত্রিক সমাজে, পুঁজিবাদী সমাজের মধ্যে দেখে থাকি। অবৈরীমূলক বিরোধগুলি দেখা দেয় তখন যখন একটি সমাজে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর অভিন্ন মৌলিক স্বার্থ থাকে। যেমন পুঁজিবাদে কৃষক ও শ্রমিক শ্রেণীর মধ্যকার বিরোধ বৈরীমূলক নয়। কৃষকদের ব্যক্তিগত সম্পত্তি মালিকানা আছে,
যেমন জমি, গবাদি পশু, চাষের উপকরণাদি। তারা সেই সম্পত্তি ধরে রাখতে ও বাড়াতে চায়। অন্যদিকে শ্রমিকদের কোনো ব্যক্তিগত সম্পত্তি মালিকানা নেই। তারা এই ধরনের সম্পত্তি পুরোপুরি বিলোপ করতে আগ্রহী। তাই কৃষকদের স্বার্থ আর শ্রমিকদের স্বার্থের মধ্যে কিছুটা বিরোধ থাকে, কিন্তু প্রধান বিষয়ে এই দুটি সামাজিক গোষ্ঠীর স্বার্থ মিলে যায়, কেননা উভয়েই বুর্জোয়া শ্রেণীর দ্বারা শোষিত। তার ফলেই পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামে শ্রমিক শ্রেণী কৃষক সমাজকে নিজের দিকে টেনে আনতে সক্ষম হয়। সমাজতান্ত্রিক নির্মাণ কাজ চলার মধ্য দিয়ে তাদের মধ্যকার বিরোধগুলি দূর হয়ে যায়। অবৈরীমূলক দ্বন্দ্ব যথাসময়ে সমাধানের জন্য উদ্যোগ নিতে ব্যর্থ হলে তা যান্ত্রিকভাবে বৈরিতায় রূপ নেয়। বৈরী ও অবৈরীমূলক দ্বন্দ্বের মধ্যে যত পার্থক্যই থাক না কেন, এদের মধ্যে কোনো চিরস্থায়ী ব্যবধান নেই। লেনিন মনে করতেন, অবৈরী দ্বন্দ্ব সমাধানে ভুল নীতি গ্রহণ করলে তা বৈরী দ্বন্দ্বের বৈশিষ্ট্য অর্জন করতে পারে। আগামী আলোচনায় দ্বন্দ্ব সমাধানের দুটি স্তর নিয়ে কথা বলবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।